ভারতের সমাজ সংস্কারক আন্দোলন অর্থাৎ যেটা আমি আগের সপ্তাহে স্টার্ট করেছিলাম, আজকে তার দ্বিতীয় ক্লাস। ফার্স্ট ক্লাসে আমি ডিসকাস করেছিলাম ডিরোজিও, রাজা রামমোহন রায়, সেখান থেকে ব্রাহ্ম সমাজ এবং ব্রাহ্ম সমাজ থেকে যে ভেঙে বিভিন্ন নতুন নবম সমাজ বা কত সালে কীভাবে ভেঙে যাচ্ছে সেটা ডিসকাস করা হয়েছিল। বলেছিলাম যে আজকে ক্লাসে শুরু করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দিয়ে। তো প্রথম হেডিং করো আজকের পয়েন্ট, ভারতের সমাজ সংস্কারকমূলক আন্দোলনের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো করে শুনবে, এগুলো শুধুমাত্র ইতিহাসের অংশ তো একদমই ঠিক, তাছাড়াও এগুলোকে তুমি জিকে ফরম্যাটেও মনে রাখার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। ওকে, দেখো, যদি প্রথমেই প্রশ্ন করা হয় যে ওনার জন্ম কোথায়, এটা কিন্তু বলা সহজ যে তৎকালীন মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তবে অনেকাংশে আমি দেখেছি অনেক জায়গাতেই বিতর্ক থেকে যায় যে সময় উনি জন্মগ্রহণ করেন, অর্থাৎ জন্ম সালটাকেও বলতে পারবে? কারো মনে আছে? 1820 সাল। মৃত্যু কত সাল? নোট ডাউন করে নাও, 1891 সাল। হ্যাঁ, এবার এই 1820 সালে জেলা ব্যাপারটাও ওই রকমভাবে তো ছিল না। এই জন্য আমরা বেশিরভাগ সময় ছোটোবেলা থেকে শুনে এসেছি মেদিনীপুর জেলার বীরসিংহ। কিন্তু আমি বেশ কিছু বই ঘাঁটতে ঘাঁটতে এটাও দেখেছি যে অনেক জায়গায় হুগলি জেলার বীরসিংহ কথাটাও বলা আছে। জানি না তোমরা কেউ এটা ফেস করেছো কিনা বা দেখেছো কিনা, কিন্তু আমি এটা পার্সোনালি দেখেছি যে হুগলি জেলার বীরসিংহ গ্রাম এরকমও কিন্তু উল্লেখ আছে। কারণ 1820 সালে সেইভাবে জেলা হিসাবে কোনো প্রদেশকে তৎকালীনভাবে ভাঙা হতো না বা হয়নি, তাই এটা একটা বিতর্ক অনেক বিভিন্ন লেখায় আমি পড়েছি যে হুগলি জেলার বীরসিংহ গ্রাম। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু মেদিনীপুর জেলা, যেটা বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম কিন্তু মনে করা হয়। আর ওনার মৃত্যু হয় কলকাতায়। ওকে, ফার্স্ট খুব গুরুত্বপূর্ণ। দেখো, এনার যে কোশ্চেন যদি করা হয় বা এরকম যে ইনফরমেশন দরকার, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো প্রথমে বিদ্যাসাগর হয়ে যায়নি, এটা একটা উপাধি, হ্যাঁ কি না? এই উপাধিটা উনি কোন কলেজ থেকে পান বলতে পারবে? বলা যাবে? নোট ডাউন করো, তিনি কলকাতার সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি নিয়ে পাস করেন। ওকে, এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে উনি সংস্কৃত কলেজে সংস্কৃত কলেজ মানে বোঝাই যাচ্ছে যে সংস্কৃত কলেজের পড়াশোনার বিষয় কে ছিলেন? বিষয় ছিল হচ্ছে সংস্কৃত ব্যাকরণ ও সাহিত্য। ওকে, এবং পরবর্তী ক্ষেত্রে এটা মনে রাখা দরকার যে, আচ্ছা এই সালটা একটু লিখে রাখো, যে 1841 সালে উনি হচ্ছে উপাধি নিয়ে পাস করেন। ওকে, এবার পরবর্তী ক্ষেত্রে উনি ফোর্ট উইলিয়াম কলেজে অ্যাজ এ প্রফেসর হিসাবে, অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, যেটা মনে রাখার দরকার, যে 1851 সালে এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 1851 সালে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। তিনি সংস্কৃত কলেজে, অর্থাৎ যে কলেজে তিনি ছাত্র ছিলেন ওই কলেজেরই হচ্ছে অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন। একটা জিনিস বলা যাবে, অধ্যক্ষ আর অধ্যাপকের পার্থক্য কী কেউ বলতে পারবে? বলা উচিত। অধ্যক্ষ আর অধ্যাপক পার্থক্য কী কে বলতে পারে? কি মনে হয়? হ্যাঁ, এটাই প্রিন্সিপাল আর প্রফেসরের যেরকম ব্যাপার, অধ্যক্ষ আর অধ্যাপকের সেই একই ব্যাপার। ওকে, কোনো অসুবিধা নেই। এই হলো হচ্ছে ওনার প্রধান যে পয়েন্ট। 41 সালে উনি ডিগ্রি নিয়ে পাস করেন বা উপাধি তখন পান বিদ্যাসাগর। তারপরে মাঝে ওই বছরই ফোর্ট উইলিয়াম কলেজে তিনি অধ্যাপক হিসেবে নিযুক্ত হলেও, আমি ওর পয়েন্টটা লেখালাম না, তোমরা চাইলে লিখে নিতে পারো, ওই 1841 সালেই। কিন্তু 1851 সালে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। ওকে, এটা কিন্তু ইনি গুরুত্বপূর্ণ পয়েন্ট, কত সালে হয়েছে। ওকে, এরপরে কিছু জিনিস মনে রাখো যে উনি কিন্তু সংস্কৃতের ব্যাকরণ বা সাহিত্য নিয়ে চর্চা করলেও নিজের উৎসাহে তিনি কিন্তু ইংরেজি ভাষা শেখেন, এবং যে কোনো ইংরেজদের যে শিক্ষা প্রতিষ্ঠানে যেমন রোববার ছুটি দেওয়া হতো, সংস্কৃত কলেজেও কিন্তু সেরকম ছুটির প্রচলনটা উনি করেছিলেন।
এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। এবার আর একটা পয়েন্টও লিখে রাখা উচিত, আমি আর লিখছি না, তোমরা নোট ডাউন করে নাও। তিনি প্রথম সংস্কৃত কলেজে ইংরেজি শিক্ষাকে বাধ্যতামূলক করেন। ওকে, মানে এটা বোঝা যাচ্ছে যে ওনার কিন্তু এই প্রাচ্য গোড়ামিকে ধরে রাখার কিন্তু সেরকম মনোপ্রবৃত্তি ছিলেন না। উনিও কিন্তু পাশ্চাত্যের যে উপযোগিতা বা দরকার ব্যাপারটা রয়েছে বা ইম্পর্টেন্সটা উনি বুঝতে পারার কারণে সংস্কৃত কলেজে আগে কিন্তু কখনোই ইংরেজি শিক্ষা চালু ছিল না। তিনি কিন্তু ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করেন, চালু শুধু নয় বাধ্যতামূলক করেন। ওকে, চলো এরপরে তখনও এই সংস্কৃত যে শিক্ষা বা সংস্কৃত বিষয়টা বা সংস্কৃত ভাষাটা অত্যন্ত দুর্বোধ্য বা অনেকটাই সমস্যা করার কারণে বাংলা ভাষায় যাতে সহজে মানুষ সংস্কৃত শিক্ষা নিতে পারেন এই জন্য দুটি বিশেষ বই রচনা করেন। একটা হচ্ছে উপক্রমণিকা, নাম শুনেছ আশা করি, আর একটা হচ্ছে ব্যাকরণ কৌমুদী। লিখে রাখো, ওনার লেখা দুটি বই হলো 1 নম্বর নোট ডাউন করবে উপক্রমণিকা, আশা করি নাম এগুলো ছোটোবেলা থেকে কম বেশি শুনেছ। আর 2 নম্বর নোট ডাউন করো ব্যাকরণ কৌমুদী। হ্যাঁ কি না, এই দুটো বই কিন্তু বাংলা মাধ্যমে সংস্কৃত শিক্ষার জন্য। ওকে, এটা কিন্তু মনে রাখা দরকার বা এটা মনে রাখতেও হবে। হয়েছে, এরপর চলে এসো। এরপর ব্যাপারটা আস্তে আস্তে উনি দেখলেন যে শুধুমাত্র অধ্যাপকের জায়গা বা অধ্যক্ষটাই ওনার একমাত্র কাজ নয়, কিছু সমাজ সংস্কার আন্দোলনের সঙ্গে নিজেকে জড়ানোর জন্য উনি মেনলি শিক্ষা সংস্কারের দিকে নজর দিলেন। শিক্ষা সংস্কারের দিকে যে বিষয়টা ওনার সবথেকে বেশি মনে হয়েছিল সেটা হচ্ছে নারী শিক্ষার প্রসার। এই নারী শিক্ষার প্রসারের কারণে 1849 সাল বলতে পারবে এই সালে কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল? যারা আমার ভারতীয় কি স্কুল? বর্তমানে বেতন স্কুল, একদমই তাই। এটা কিন্তু আমি শিক্ষা যখন বিস্তার ক্লাসটা করাই তখন কিন্তু আমি তোমাদের নোট ডাউন করিয়েছিলাম যে 1849 সালে যে শুধুমাত্র দেখো ভালো করে শোনো, যে বিদ্যাসাগর প্রতিষ্ঠা করেন তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি জন বেথুন, মেনলি তার মাঝের নামটা আমার ঠিক খেয়াল পড়ছে না, তোমরা দেখে নিতে পারো। জন ড্রিঙ্ক ওয়াটার বেথুন এরকম মেবি, আমার নামটা ঠিক এই মুহূর্তে মানে শিওর নয়। তো জন বেথুন নারী শিক্ষার প্রসারের জন্য প্রথমে হিন্দু ফিমেল স্কুল গড়ে তোলেন। হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠা করেন কি? এটা কিন্তু বিদ্যাসাগর নয়, নোট ডাউন করো, জন বেথুন এটা কিন্তু প্রতিষ্ঠা করেন। এবং এই প্রতিষ্ঠা করার জন্য শুধুমাত্র বিদ্যাসাগর এই বিদ্যালয়ের জন্য প্রধানভাবে ছাত্রী জোগাড় করে দেওয়ার জন্য উদ্যত হন। এবং ভালো করে শোনো, এবং এটা সফল হয়, যার পরবর্তীকালে এই হিন্দু ফিমেল স্কুলের নাম পরিবর্তিত হয়, কি হয়? বেথুন স্কুল। ওকে, যার নাম হয় বেথুন স্কুল, যা বর্তমানে বেথুন কলেজ নামে পরিচিত। ওকে, অসুবিধা নেই। এছাড়াও একটা ইনফরমেশান নোট ডাউন করে রাখো যে তিনি গ্রামাঞ্চলে 35টি বালিকা বিদ্যালয় গড়ে তোলেন। এই যে বর্তমানে তোমরা যারা মেয়েরা রয়েছে তারা তো বেশ অনেকেই বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেছো। এই যে বালিকা বিদ্যালয় কনসেপ্টটা কিন্তু পুরোপুরি বিদ্যাসাগরের। ওকে, তারাই কিন্তু শুধুমাত্র ফিমেলদের জন্য কোনো স্কুল বা কোনো কলেজ সেইভাবে তৈরি হয়নি। এটার কনসেপ্ট বা এটার গড়ার কারিগর এখনও যা হচ্ছে বা তৈরি হচ্ছে পুরোটাই বিদ্যাসাগরের জন্য। ওকে, কোনো অসুবিধা নেই। চলো, এরপরে দুটো সমাজ সংস্কারক ব্যাপারে কিন্তু ওনার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একটা হচ্ছে বহু বিবাহ প্রতিরোধ, আর একটা হচ্ছে বিধবা বিবাহ প্রচলন। একটা রোধ করা আর একটা প্রচলন করা। ভালো করে শুনে রাখো, উনি কিন্তু বিধবা বিবাহ শুরু করতে বা চালু করতে পারলেও বহু বিবাহ কিন্তু রোধ করতে পারেননি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পারেননি, এটা মাথায় রাখো। চেষ্টা করেছিলেন বহু বিবাহ রোধ করার, কিন্তু সমাজের সেই সময়ের মানুষজনের যা গতি প্রকৃতি বা যা ছিল, যা মোটিভ ছিল, সেই দিক দিয়ে উনি সম্ভবপর হয়নি যে বহু বিবাহ প্রথাটা রোধ করার। এমনকি তৎকালীন যে গভর্নমেন্ট এই ব্যাপারটা যেহেতু মহাবিদ্রোহ ঘটে যাচ্ছে ওই পরিস্থিতিতে কোনো ধর্মীয় ব্যাপারে
হস্তক্ষেপ করতে চাননি। এইটা না চাওয়ার কারণে ওনার যে ইচ্ছাটা ছিল যে বহুবিবাহ রোধ করার, এটা কিন্তু উনি অসমর্থ হন বা এইভাবে কোনো অগ্রগতি পাননি। কিন্তু কিন্তু 1855 সালে, এটা নোট ডাউন করে নাও, 1855 সালে এটি কিন্তু উনি বিধবা বিবাহ সংক্রান্ত নিয়ম আইনসভার কাছে নিয়ম নিয়ে, নোট ডাউন করবে, নিয়ম নিয়ে আইনসভার কাছে দ্বারস্থ হন। ওকে, ফলস্বরূপ কি হয়? ফলস্বরূপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, লর্ড ডালহৌসি, এই করেসপন্ডেন্স গভর্নর জেনারেল বা ভাইসরয়ের নামগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লর্ড ডালহৌসি 1856 সালে বিধবা বিবাহ চালু করেন। ওকে, বিধবা বিবাহ আইন চালু করে। কত সালে, কোন ভাইসরয়ের জন্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ বিধবা বিবাহ আর বহুবিবাহ এটা বিদ্যাসাগরের সঙ্গে সম্পর্কিত, এটা কম বেশি প্রত্যেকেই জানি। সমস্যাটা কি হয়? সমস্যাটা হয় কোন ভাইসরয় বা কোন গভর্নর জেনারেল এর সঙ্গে জড়িত। কোনো অসুবিধা নেই। তাহলে একটা জিনিস মনে রাখো, বিধবা বিবাহের ক্ষেত্রে উনি সফল হলেও বহুবিবাহ রোধের ক্ষেত্রে কিন্তু উনি সেই মতো সফল হতে পারেননি। ওকে, চলো এরপরে যে নেক্সট যেটা গুরুত্বপূর্ণ, যে বিবৃতি, এই বিবৃতি দিয়ে কিন্তু কোশ্চেন আসে, কে ওনার সম্পর্কে কি বিশেষ বিবৃতি দিয়েছেন। ফার্স্টে রবীন্দ্রনাথ ঠাকুর, নোট ডাউন করো, কবিগুরু বলে লিখে নাও শর্টে, কবিগুরু উনি কী বলেছিলেন, কি ওনার সম্বন্ধে কমেন্ট করেছিলেন, লিখে নাও। এই ভীরু দেশে তিনি একমাত্র পুরুষ সিংহ, এই কথাটা ছোটোবেলায় শুনে থাকবে, তিনি একমাত্র পুরুষ সিংহ। এটা এরকম কোটেশান তুলে কিন্তু কোশ্চেন আসে, পুরুষ সিংহ। ওকে, এরকম কোটেশান তুলে কিন্তু এখন কোশ্চেন আসতে লক্ষ্য করা যায় যে কার উদ্দেশ্যে কে বলেছিলেন। ওকে, ফার্স্ট কবিগুরু, সেকেন্ড, আমি আগে বিবৃতিটা বলি, তোমরা বলবে কে। নোট ডাউন করো, করুণার সাগর। এটা কে বলেছেন? এটা বলেছেন মাইকেল মধুসূদন দত্ত। ভেরি গুড, নোট ডাউন করো, মাইকেল মধুসূদন দত্ত। দেখো, কিছু ঘটনা বলে রাখা দরকার। মাইকেল মধুসূদন দত্ত পুরো একদম প্রাচ্য থেকে বেরিয়ে গিয়ে পাশ্চাত্য কালচার, ইউরোপিয়ান কালচারে বিশ্বাসী, সুটেড বুটেড ভদ্রলোক ছিলেন। যথেষ্ট ইনি প্রতিভাবান সাহিত্যিক কবি হওয়া সত্ত্বেও সেই মতো নাম বা সেই মতো গ্রহণযোগ্যতা পাননি একটাই কারণে, ওনার লন্ডন চলে যাওয়া, বিলেত চলে যাওয়া। এমন অবস্থা ওইখানে হয়েছিল বা এমন ক্রাইসিস উনি পড়েছিলেন, অর্থনৈতিক ক্রাইসিস। সেই সময় বিদ্যাসাগর মহাশয় কিন্তু যথেষ্টভাবে ওনাকে হেল্প করেন এবং ভারতে ফিরে আনতে উদ্যত হন। ওকে, ওই কারণে মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে বিদ্যাসাগরের খুব ভালো সুসম্পর্ক ছিল এবং উনি এই কমেন্ট করেছিলেন যে করুণার সাগর বিদ্যাসাগর সংক্রান্ত, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। হচ্ছে, তাহলে আজকে প্রথম থেকে যতটাই লেখালাম, এই যে নোট ডাউন করলাম, এটা কিন্তু বিদ্যাসাগর সংক্রান্ত বিভিন্ন তথ্য। ওকে, আমি প্রথমেই বলে রাখি, অধৈর্য হয়েও না, এই সমাজ সংস্করণ আন্দোলন এটা কিন্তু আমার টোটাল 3টে ক্লাস লাগতে পারে, কারণ এখানে প্রচুর ইনফরমেশান আছে, কোশ্চেনও কিন্তু দেয়। ওকে, এটা হয়ে গেলে, এটা শেষ হয়ে গেলে একদম চলে যাব আমরা জাতীয় কংগ্রেসে। সেখানে মোটামুটি 1885 সালে যে কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে, সেই কংগ্রেস প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে পরপর যে কীভাবে এগোচ্ছে আমরা সেভাবে চলে যাব। ওকে, চলো নেক্সট বিদ্যাসাগরের পরে যেটা জানার দরকার, নোট ডাউন করবে, প্রার্থনা সমাজ। প্রত্যেকে হেডিং করো, প্রার্থনা সমাজ। কে প্রতিষ্ঠা করে বলতে পারবে? প্রার্থনা সমাজ? ভেরি গুড, এই তো অনেকেই তো, সুন্দর। চলো নোট ডাউন করবে, প্রার্থনা সমাজ। দেখো, এই ব্যাপারগুলো কিন্তু পুরোপুরি স্বাধীনতা সংগ্রামের একদম সশস্ত্র বিপ্লবের কিন্তু কোনো সম্পর্ক নেই। বারবার বলছি, সমাজের বিভিন্ন ভাবমূর্তি পরিবর্তনের ক্ষেত্রে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দেখো, ফার্স্ট যেটা জানা দরকার, কোন সাল? 1867 সাল, মানে সিপাহি বিদ্রোহ, মহাবিদ্রোহ 10 বছর পরে। কে করছেন? কোথায় প্রতিষ্ঠা হচ্ছে? এটা প্রতিষ্ঠা হচ্ছে কিন্তু মহারাষ্ট্রে। হ্যাঁ কি না? কে করছে? ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ। কোথায় প্রতিষ্ঠা করছেন? মহারাষ্ট্র। ওকে,
অসুবিধা নেই। এবার খুব গুরুত্বপূর্ণ যে এবার ভালো করে জেনে নেওয়া দরকার যে ইনি মানে এই প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি কার্যকলাপ কী ছিল। ভালো করে শোনো, কার্যকলাপ ছিল মেনলি দুটো মানে তিনটে কার্যকলাপ বা তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্টকে নোট ডাউন করে নাও। ফার্স্ট হচ্ছে বিধবা বিবাহ, বিধবা বিবাহ বিধবা বিবাহ প্রচলন করাটা এনার খুব গুরুত্বপূর্ণ। অস্পৃশ্যতা বর্জন, অস্পৃশ্যতা বর্জন বর্জন ও অসবর্ণ বিবাহ। অসবর্ণ বিবাহ মানে ইন্টারকাস্ট ম্যারেজ, অসম্পূর্ণ বিবাহ। এগুলোই মোটামুটি এই সমাজের কর্মসূচি। নোট ডাউন করো, এই সমাজের কর্মসূচি। মনে রেখো, তাহলে আশা করি বুঝতে পারছো যে এই সমাজ মানে এই প্রতিষ্ঠান কেন গড়ে উঠেছিল, কিসের? একটা বিধবা বিবাহ চালু করা, অস্পৃশ্যতা বর্জন করা ও অসবর্ণ বিবাহ চালু করা, অর্থাৎ কোনো কাস্ট সিস্টেমটাকে ব্যাপারটাকে ইগনোর করা। ওকে, ভালো করে শুনে রাখো, এটার বেঙ্গলের উপর সেরকমভাবে কোনো ইম্প্যাক্ট নেই। যদিও ব্রাহ্ম সমাজের গুরুত্বপূর্ণ নেতা কেশবচন্দ্র সেন কিন্তু আত্মারাম পাণ্ডুরঙ্গের অনুপ্রেরণা ছিলেন। যদি কোশ্চেন কখনো আসবে না, এটা লিখে রাখতে পারো যে কেশবচন্দ্র সেনের মতাদর্শ, লিখে রাখতে পারো এইটুকু, জাস্ট একটা পয়েন্ট, কেশবচন্দ্র সেনের মতাদর্শ। ওকে, যেটা বেঙ্গলে কেশবচন্দ্র সেনের দ্বারা ব্রাহ্ম সমাজ যেভাবে চালিত হচ্ছিল সেই মতাদর্শে দীক্ষিত হয়ে আত্মারাম পাণ্ডুরঙ্গ কিন্তু মহারাষ্ট্রে এটা গড়ে তোলেন। এবং শুধু মহারাষ্ট্র নয়, মহারাষ্ট্রে মারাঠি সম্প্রদায়, মাদ্রাজে তামিল সম্প্রদায় ও অন্ধ্রে তেলেগু সম্প্রদায়ের মধ্যে কিন্তু এই সমাজ বা এই প্রার্থনা সমাজ যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল। ওকে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি হয়, যখন একটা জেনারেশন থেকে বা জেনারেশন বলা ঠিক নয়, একটা নেতৃত্ব থেকে আর এক নেতৃত্ব যায়, যেটা ব্রাহ্ম সমাজের ক্ষেত্রে দেখেছি আমরা, সেখানে বিভিন্ন মতাদর্শ নিয়ে সমস্যা হওয়ার কারণে এক একটা প্রতিষ্ঠান তার অবলুপ্তি ঘটে বা তাদের কার্যকারিতা বিনষ্ট হয়। ওকে, এখানেও কিন্তু সেটাই ঘটেছিল। তাই পরবর্তী ক্ষেত্রে 84 সালের পর থেকে এটি আবার দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা দাক্ষিণাত্য শিক্ষা সমিতি আর একটা বিধবা বিবাহ সমিতি। তো তারপরে প্রার্থনা সমাজের গুরুত্বটা অনেকাংশেই কমে যায়। ওকে, চলো নেক্সট নোট ডাউন করবে আর্য সমাজ। কে প্রতিষ্ঠা করেন, কেউ বলতে পারবে? আর্য সমাজ এই কে বলতে পারে? কোশ্চেন আসে। দয়ানন্দ সরস্বতী। ভেরি গুড, সুন্দর। কত সালে প্রতিষ্ঠা হয়? ভেরি গুড, সুন্দর। এই তো ভালোই জিকের ওপর নলেজ আছে। নোট ডাউন করো, দয়ানন্দ সরস্বতী। অ্যাকচুয়ালি আমরা নন্দ বলি, নন্দ বলা উচিত, দয়ানন্দ সরস্বতী। আমরা সব কিছুই মানে বাঙালি টার্মে ইউজ করি, যুবরাজ, সহবাগ, এরকম ব্যাপারটা নয়, একটু স্পেলিংগুলো বা উচ্চারণগুলো ওদের মতো করা উচিত। যাই হোক, তো দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন। কোথায় প্রতিষ্ঠা করেন এটা দিয়ে কে বলতে পারে? মুম্বাই বা তখন বোম্বাই বলা উচিত। কিন্তু কোশ্চেন একবার WBCS এসছিল যে আর্য সমাজের প্রধান কার্যালয় পরবর্তীকালে বোম্বাই থেকে কোন শহরে স্থানান্তরিত হয়? দেখি কে বলতে পারে। অপশান এমন ছিল যে মানে কেউ গেস করে অ্যান্সার করতে পারবে না। ভালো করে শোনো কোশ্চেনটা, আর্য সমাজের প্রধান কার্যালয় বোম্বাই থেকে কোন শহরে স্থানান্তরিত হয়? বলতে পারবে? কারোর কোনো গেস করো, চেষ্টা করো দেখি, কারো কোনো আইডিয়া? নোট ডাউন করো, লাহোর, যেটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। নোট ডাউন করো যে এর সংগঠনের প্রধান কার্যালয় লাহোরে স্থাপিত হয়। নোট ডাউন করে নাও, লাহোরে স্থাপিত হয়। যতটা ইনফরমেশান গ্যাদার করার প্রয়োজন কিন্তু করে নেওয়া উচিত। ওকে, চলো নেক্সট যেটা জানার দরকার যে এদের মূল কী ছিল, মানে মূল উক্তি কী ছিল বা এনাদের প্রধান গুরুত্ব কী ছিল। লিখে নাও যে মূল আধার, অর্থাৎ যেভাবে এই প্রতিষ্ঠান এগোবে মূল আধার ছিল কিন্তু বেদ। ওকে, মূল আধার ছিল কিন্তু বেদ। যেমন আমি যখন দয়ানন্দ সরস্বতী বলে একটু বলবো তখন আমি বলবো, যাই হোক, মূল আধার ছিল বেদ, অর্থাৎ বেদ সংক্রান্ত বেদের আদর্শ প্রচার, ধর্মীয় কুসংস্কার কুপ্রথার বিরুদ্ধে আন্দোলনে কিন্তু এই সমাজের প্রধান কার্যকলাপ। লিখে রাখো, কার্যকলাপ বলে নোট ডাউন করে নাও, কার্যকলাপ বলে নোট ডাউন করবে। লেখো
বেদের প্রচার, বেদের প্রচার, লিখে রাখো সমাজের কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে আন্দোলন, সমাজের কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে আন্দোলন। দেখো এই টপিকটা ইতিহাসের মতো ঠিক নয়, মানে একটু অন্যরকম, তো আমাদের একটু লাগতেই পারে, একটু একঘেয়েমি লাগতে পারে, দেখে নাও তাও। গোঁড়ামির বিরুদ্ধে বিরুদ্ধে আন্দোলন। ওকে, কোনো সমস্যা নেই, হ্যাঁ কি না? চলো এর একটা সাব হেডিং করে নাও, দয়ানন্দ সরস্বতী, একটু জেনে নেওয়া দরকার। দয়ানন্দ সরস্বতী, দেখো কোথায় জন্মগ্রহণ করেন বলতে পারবে? কোথায় জন্মগ্রহণ করেন বলা যাবে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আগে সালটা লেখো, জন্ম লেখো, জন্ম লেখো 1824, মৃত্যু লেখো 1883। এইটা একটু আমি স্টার দিয়ে রাখলাম, একটু কেউ তো একটু গুগল করে নিও তো, আমার এটা খেয়াল পড়ছে 1883 কিনা, একটু দেখে নেয় পরে। ওকে, আর জন্ম লিখে রাখো যে কাথিয়াওয়াড়, কাথিয়াওয়াড় কোন জায়গায়? গুজরাটে। মৃত্যু সংক্রান্ত আমার কাছে কিন্তু কোনো নথি নেই বা কোনো তথ্য নেই, তোমরা যদি পারো তো নোট ডাউন করে নিতে পারো। জন্ম হয়েছে কাথিয়াওয়াড় গুজরাটে 1824 সালে, মৃত্যু মোস্ট প্রবলি 1883 সাল। মৃত্যু কোথায় হয়েছে সে সংক্রান্ত আমার কাছে কোনো নেই আর কি, কোনো তথ্য নেই। এবার দেখো, কোনো মানুষ তো হঠাৎ করেই কোনো সমাজ তৈরি করব বা কোনো প্রতিষ্ঠান তৈরি করবো তা তো নয়, ভালো করে শুনবে। 1869 সালে, দেখো 75 সালে তৈরি আর্য সমাজ, তাহলে তার আগে 1869 সালে ইনি কলকাতার ব্রাহ্ম সমাজের সংস্পর্শে আসেন। ওকে, ব্রাহ্ম সমাজের সংস্পর্শে আসেন। ওকে, আসেন। তাহলে এনারও, মানে ভালো করে শুনে রাখো, আত্মারাম পাণ্ডুরঙ্গের মতো এনারও কিন্তু মতাদর্শ কার বিশ্বাসী? ব্যাকের লিখে নাও, কেশবচন্দ্র সেনের মতাদর্শে বিশ্বাসী, কেশবচন্দ্র সেনের মতাদর্শে বিশ্বাসী, মতাদর্শে অনুপ্রাণিত বলতে পারো। ওকে, এখনকার দিনে মানে রাস্তাঘাটে বেরোলে বহু অনুপ্রাণিত তোমরা হোর্ডিং দেখো, বাট সেই অনুপ্রাণিতের থেকে এই অনুপ্রাণিত এতটাই জোরালো ছিল বা এতটাই গুরুত্বপূর্ণ ছিল, যার প্রভাবে তুমি ভালো করে যদি দেখো যে কোথায় বেঙ্গল কোথায় বোম্বাই, সেই সময় কমিউনিকেশান অতটাও না হলেও একটা জায়গা থেকে একটা জায়গায় একই রকম প্রতিষ্ঠান গড়ে উঠছে, তাদের উদ্দেশ্য একটাই, এটাকেই কিন্তু অরিজিনাল অনুপ্রেরণা বলা যেতে পারে। কারণ একজন কেশবচন্দ্র সেনের অনুপ্রেরণায় দুটি ভিন্ন জায়গায় ভিন্ন একই কার্যকলাপের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেই সময় যেখানে কমিউনিকেশানের এতটা সুযোগ ছিল না, 1800 সালের দিকে, 1855-75 এই সময়, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যাপার। ওকে, এবার ওনার বিখ্যাত উক্তি, এটা কিন্তু কোশ্চেন এসছে বারবার, বিখ্যাত উক্তি নোট ডাউন করো, বেদে ফিরে যাও। বেদে ফিরে যাও, এটা কিন্তু কোশ্চেন আসে। ওকে, কোনো অসুবিধা নেই, এটা যেন মনে থাকে। এরপরে যেটা আরেকটা অ্যাডার ইনফরমেশান, যে গ্রন্থ বলতে ওনার লেখা গ্রন্থ, ওনার বলতে দয়ানন্দ সরস্বতী, লিখে নাও দুটো গ্রন্থ উনি লিখেছেন নিজের মতদর্শ ও প্রচারের জন্য। একটা হচ্ছে সত্যার্থ প্রকাশ, আর 2 নম্বর লেখো যে বেদভাষ্য। সত্যার্থ প্রকাশ ও বেদভাষ্য হচ্ছে। কোনো ডাউট থাকলে, কোনো লেখার অসুবিধা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? চল নেক্সট নোট ডাউন করবে, আর একটা একই রকম প্রতিষ্ঠান, একই রকম ঠিক নয়, এর পুরোপুরি ব্যাপারটা আলাদা। হিন্দু মহাসভা কে প্রতিষ্ঠা করেন, কত সালে প্রতিষ্ঠা করেন? এনি আইডিয়া? জিকের মতো প্রশ্ন, বলো দেখি, হিন্দু মহাসভা কে প্রতিষ্ঠা করেন, কত সালে প্রতিষ্ঠা করেন? বেশি কিছু জিজ্ঞেস করবো না, শুধু এইটুকু বলা যাবে। ইতো, প্রিয়াঙ্কা, ব্রাপন, কেউ পারবে? হিন্দু মহাসভা কে প্রতিষ্ঠা করেন?
মদন মোহন মালব্য, না না না, অনেক পরে। মদন মোহন মালব্য, মদন মোহন মালব্য, মদন মোহন মালব্য। যে সময় প্রতিষ্ঠা হয় সেখানে রাজা রামমোহন কোথায়? মদন মোহন মালব্য কত সালে? 1915 সালে। কোথায় প্রতিষ্ঠা হয়? হরিদ্বারের কুম্ভ মেলায়, হরিদ্বারের কুম্ভ মেলায়। ওকে, নাম কি হয়? অখিল ভারত হিন্দু সভা। ওকে, এবার উদ্দেশ্য কি হয়? উদ্দেশ্য লিখে রাখো। এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপারটা নেই যে হচ্ছে কোনো সংস্কারক ব্যাপারটা, সেবা তো নেই। এখানে মেনলি ছিল হচ্ছে ঔপনিবেশিক ভারতে অর্থাৎ ব্রিটিশ বা পরাধীন ভারতে হিন্দু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা। এইটুকু নোট ডাউন করে নাও, হিন্দু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা। ওকে, এলে কোশ্চেন আসে, সাল ইম্পর্টেন্ট, কে প্রতিষ্ঠা করেছে ইম্পর্টেন্ট, কোথায়, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, অসুবিধা নেই। মানে কি বুঝতে বলে, হিন্দু মহাসভা মদন মোহন মালব্য 1915 সালে হরিদ্বারে কুম্ভ মেলায় স্থাপন করেন। কি বুঝতে পারলাম না, উদ্দেশ্য হচ্ছে ঔপনিবেশিক ভারতে অর্থাৎ পরাধীন ভারতে হিন্দু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা। ওকে, হিন্দু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা, অসুবিধা নেই। চলো নেক্সট যে মহাপুরুষ বা যে মনীষীর কথা আমার জানার দরকার, রামকৃষ্ণ পরমহংসদেব। নেক্সট নোট ডাউন করবে, রামকৃষ্ণ পরমহংসদেব। নেক্সট নোট ডাউন করবে, ছোট্ট জাস্ট একটু ইনফরমেশন দেওয়ার দরকার। রামকৃষ্ণ পরমহংসদেব। ওকে, দেখো জন্মসাল বলা উচিত, বাঙালি মনীষীদের জন্মসাল জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জন্মসাল, মৃত্যুসাল। জন্মটা অন্তত বলো 1836, মৃত্যু 1886। 1886 সালের 16ই আগস্ট ওনার মৃত্যু হয়। 1836 সালের 18ই ফেব্রুয়ারি ওনার জন্ম হয়। জন্ম কোথায় হয় এটা আমি আলাদা করে প্রত্যেক নোট ডাউন করেছিলাম, হুগলি জেলার কামারপুকুরে। লিখে রাখতে পারো, আমি আর লিখছি না। হুগলি জেলার কামারপুকুরে 1836 সালের 18ই ফেব্রুয়ারি উনি জন্মগ্রহণ করেন এবং মৃত্যু হয় 16ই আগস্ট 1886 সাল। এবার যখন ওনার মানে রামকৃষ্ণ পরমহংসদেব পরবর্তীকালে নাম, প্রকৃত নাম কি বলতে পারবে? গদাধর চট্টোপাধ্যায়। ভেরি গুড, নোট ডাউন করে নাও, প্রকৃত নাম হচ্ছে গদাধর চট্টোপাধ্যায়। হচ্ছে, চলো এবার ওনার মতাদর্শ কী ছিল ভালো করে শোনো। ইনি কিন্তু তৎকালীন শিক্ষা দীক্ষা বলো বা তৎকালীন যে পাশ্চাত্যর যে হঠাৎ করে পাশ্চাত্য শিক্ষার জোয়ার, এটা থেকে পুরোপুরি এই জ্ঞানকে সাইডে সরিয়ে রেখে দক্ষিণেশ্বর মন্দিরে পুরোহিত হিসাবে সাধনার মাধ্যমে ভারতীয় দর্শন ও সংস্কৃতির উপলব্ধি করতে পেরেছিলেন। নোট ডাউন করো, যে মতাদর্শ ছিল ভারতীয় দর্শন ও সংস্কৃতির উপলব্ধি করো। লিখে নাও, ভারতীয় দর্শন ও সংস্কৃতির উপলব্ধি করা। ওকে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। এবার ওনার উক্তি আমরা প্রত্যেকেই জানি কম বেশি, যে যত মত তত পথ। ওকে, চলো এবার রামকৃষ্ণ পরমহংসদেবের যোগ্য শিষ্য বা উত্তরাধিকারী যিনি ছিলেন, ওনার শুধুমাত্র দর্শন ও সংস্কৃতির সঙ্গে এক্সট্রা দুটো মতাদর্শ অ্যাড হয়, সেটা হচ্ছে দেশপ্রেম ও আত্মবিশ্বাস। উনি কে? স্বামী বিবেকানন্দ। নেক্সট পয়েন্ট করো, স্বামী বিবেকানন্দ। নেক্সট পয়েন্ট করবে স্বামী বিবেকানন্দ। জন্ম কত সাল কে বলতে পারে? জন্ম কত সাল? 1863। 1863। মৃত্যু কত সাল? মৃত্যু কত সাল? 1902 সালে। জন্ম হয় কোথায়? কলকাতার সিমলা। আমি কলকাতায় জাস্ট ওই পাড়াতেই থাকি, কলকাতার সিমলা। আর মৃত্যু কোথায় হয়েছে? বেলুড় মঠে। ওকে, এবার যেটা গুরুত্বপূর্ণ, যেটা ওনার যে সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা বিশ্বের গায়ে সমাদৃত, সেটা কি? শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের হিসাবে একটা বক্তৃতা দেওয়া। এ সালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ,
নোট ডাউন করো 1893 সালে শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি হিন্দু ধর্মের, নোট ডাউন করবে, তিনি হিন্দু ধর্মের বক্তৃতা দেন। এর জন্য কিন্তু এখনও তিনি বিশ্বের দরবারে যথেষ্ট সমাদৃত। ওকে, এরপরে ভালো করে শোনো, ইনি কিছু বিশেষ মতাদর্শের বিরোধী ছিলেন। যেমন মতাদর্শ মানে কি, বিরোধী বলতে কিছু জিনিসকে বর্জন করতে চেয়েছিলেন, যার মধ্যে গুরুত্বপূর্ণ দারিদ্রতা ও সামাজিক বৈষম্য। লিখতে হবে না, শুনে রাখো, অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথা, এটা কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার হয়। শুধু সোচ্চার নয়, ভারতের বিভিন্ন স্থানে পায়ে হেঁটে ভ্রমণ করে এর বিরুদ্ধে কিন্তু উনি প্রচার করতে থাকেন এবং অনেকাংশে এই প্রচারে সফলও হয়েছিলেন। ওকে, এরপরে গ্রন্থ কয়েকটা গ্রন্থের, দুটো গ্রন্থের নাম বলা উচিত। একটা গ্রন্থের নাম বলো দেখি, কে বলতে পারে? বিবেকানন্দ লেখা গ্রন্থের নাম কোশ্চেনে আসে কিন্তু। পরিব্রাজক, ভেরি গুড, পরিব্রাজক। আর কিছু? সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমান ভারত থেকে কোশ্চেন আসে। পরিব্রাজক, নোট ডাউন করো, পরিব্রাজক। আর বলো, কি বলো, বুঝলাম, বলো, শুনতে পেলাম না। হ্যাঁ, প্রাচ্য পাশ্চাত্য। কর্মযোগ 2 নম্বর লিখবে। জ্ঞানযোগ, রাজযোগ প্রভৃতি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ওনার লেখা গ্রন্থ। এবার ভালো করে শোনো, আরেকটা যেটা কোশ্চেন আসে, কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, যে বিবেকানন্দকে ফলো করা বা বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হওয়া বিপ্লবী। লিখে দাও, আদর্শে উদ্বুদ্ধ হওয়া বিপ্লবী। বলতে পারবে? আদর্শে, স্যার নেতাজি। হ্যাঁ, অফকোর্স নেতাজি। আর উদ্বুদ্ধ হওয়া বিপ্লবী, দুজন নাম খুব ইম্পর্টেন্ট, একজন হচ্ছে নেতাজি আর দ্বিতীয় হচ্ছে বাঘাযতীন। নেতাজি ও বাঘাযতীন। ওকে, অসুবিধা নেই। চলো নেক্সট যেটা জানার দরকার, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা কত সালে করেন? এটা কিন্তু কোশ্চেন WBC 3 বার এসছে। নোট ডাউন করো, 1897 সালের 1 মে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। নোট ডাউন করেছো? হয়েছে? চলো এবার কিছু বিশেষ উক্তি না বলে বিবৃতি বলো। বিবৃতি, উক্তি হলে নিজের সম্পর্কে নিজে বলা, বিবৃতি মানে ওনার সম্পর্কে বলা। বিবৃতি, ফার্স্ট, যোদ্ধা সন্ন্যাসী কে বলেছেন বলতে পারবে? কোশ্চেন এসেছিল, যোদ্ধা সন্ন্যাসী এই কথাটা ওনার সম্পর্কে কে বলেছেন বলা যাবে? নোট ডাউন করো, সরোজিনী নাইডু। ওকে, 2 নম্বর খুব ইম্পর্টেন্ট, লিখে রাখো, জাতীয় জীবনের গঠনকর্তা। এটা কে বলেছেন? লিখে রাখো, অরবিন্দ ঘোষ, বিপ্লবী অরবিন্দ ঘোষ, যা পরবর্তীকালে যিনি ঋষি অরবিন্দ নামে পরিচিত। ওকে, দেখো আজকে যতটা আমার টার্গেট ছিল, যেটা বলার ছিল, আমি প্রত্যেকটা নোট ডাউন করলাম। কী বললাম প্রথম থেকে বলে দিই। আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়ে শুরু করেছিলাম। বিদ্যাসাগরের বিভিন্ন কার্যাবলী, সালগুলো ইম্পর্টেন্ট। তারপরে প্রার্থনা সমাজ, আর্য সমাজ, দয়ানন্দ সরস্বতী, হিন্দু মহাসভা, রামকৃষ্ণ পরমহংসদেব ও স্বামী বিবেকানন্দ দিয়ে কিন্তু আজকের এই টপিক এতটাই আমি করলাম। পরের দিন কন্টিনিউ কীভাবে হবে বলে রাখি, পরের দিন করাবো জ্যোতিবা ফুলে কিন্তু গুরুত্বপূর্ণ যে ব্রাহ্মণদের আধিপত্য, ওনার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। কিছু বিশেষ গ্রন্থের নাম, ওনার কার্যাবলী খুব গুরুত্বপূর্ণ। তারপরে যাদের নাম আমরা সেইভাবে শুনি না, যেমন শ্রীনারায়ণ গুরু বল দক্ষিণ ভারতের সংস্কারক, যেহেতু ভারত আমরা পড়ছি, খুব গুরুত্বপূর্ণ।
অনেকেই নাম শোনোনি। এখন যদি তোমাদের জিজ্ঞেস করি যে শ্রীনারায়ণ গুরু কে, তোমরা অনেকেই সেইভাবে শুনতে পারবেন না। উনি হচ্ছে কেরলের একটি নিম্ন সম্প্রদায়ভুক্ত পরিবারে জন্মগ্রহণ করে দক্ষিণ ভারতের ধর্ম ও সমাজ সংস্কার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ওকে, এরপরে স্যার সৈয়দ আহমেদ খান। এনার নাম আমরা পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন জায়গায় পড়ব। ইনি মুসলিম সমাজকে বিভিন্ন জায়গা থেকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন ধর্মীয় গোড়ামি থেকে বেরিয়ে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে। তারপরে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নেই। এবার কিছু কিছু ক্ষেত্রে যে ধর্ম প্রচারের জন্য কি কি আন্দোলন হয়েছিল, যেমন তার মধ্যে পাঞ্জাবে অকালি আন্দোলন, পরের দিন লেখাবো অকালি আন্দোলনের কি কি ঘটেছিল বা কত সালে ঘটেছিল বা তার জন্য কি কি আইন হয়েছিল, সেটা ইম্পর্ট্যান্ট। এবার তারপরে লিস্ট করিয়ে দেবো যে এই যে সমাজ আন্দোলন হলো, আন্দোলনের জন্য তো কিছু পরিবর্তন নিশ্চয় হয়েছে। এই পরিবর্তন কি কি, যেমন দাসত্ব প্রথা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। কে বন্ধ করেছিল? কোন ভাইসরয়ের সময় লিখিয়েছিলাম, দ্যাট ইজ লর্ড অকল্যান্ড। 1843 সালে কিন্তু পুরোপুরিভাবে দাসত্ব প্রথার চিরস্থায়ীভাবে বন্ধ করেন। এর জন্য কিন্তু এই সমস্ত আন্দোলনগুলো গুরুত্বপূর্ণ। নরবলি প্রথা রোধ, লর্ড হ্যাডিঞ্জ পুরোপুরিভাবে নরবলি প্রথা বন্ধ করেছিলেন। তারপরেও বিভিন্ন ক্ষেত্রে দেখা গেলেও চূড়ান্ত যেটা প্রচুর দেখা যেত সেটা কিন্তু বন্ধ হয়েছিল। এবার আমাদের হিন্দু সমাজে আর একটা জিনিস চলতো, গঙ্গাসাগরে শিশু বিসর্জন বা সন্তান বিসর্জন যেটাকে বলে। এটা কিন্তু আমাদের বাঙালি সম্প্রদায়ের মধ্যে বা উত্তর পশ্চিম ভারতের রাজপুতানাদের মধ্যে এটা ছিল। সেটা এই শিশু হত্যা এটা বন্ধ হয়। তারপরে সতীদাহ প্রথা ছিলই বা নারীদের প্রগতি ছিলই। এইগুলো কোন সময় থেকে মেনলি ঘটে আমি পরের দিনের কাছে কিন্তু লিস্ট করিয়ে দেবো। ওকে, এটা কিন্তু পরের দিনের ক্লাস কমপ্লিট হলে তবে এই যে সমাজ সংস্কারমূলক আন্দোলন যেটা স্টার্ট করেছি এটা পুরোপুরিভাবে কমপ্লিট হবে। ওকে, চলো তাহলে আজকে এতটাই থাক। নেক্সট ক্লাসে আমরা ওইগুলো ডিসকাস করবো। ওকে, চলো।